বিষয়ের উপর হোমিওপ্যাথিক দৃষ্টিকোণে এই বিষয়ের চিকিৎসা কি সেই বিষয়ে আমাদের স্যার আমাদেরকে আজকে এই বিষয়ের উপরে সংযোজন করবেন। তাই স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। ডক্টর নিউকান্ত সরকার স্যার। স্যার শুরু করুন স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যায় স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ওকে। ঘটনা হচ্ছে মডার্ন সায়েন্সের সঙ্গে আমাদের হোমিওপ্যাথিক সায়েন্সের যে ডিফারেন্স, সেটা তো সবসময় মাথায় রাখতে হবে। কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে সবসময়ই আমরা স্কিন ডিজিজটাকে ওরা যেরকম প্যাথোলজি এবং স্থানিক ডিজিজ হিসেবে ট্রিটমেন্ট করেন, আমাদের তো সেইভাবে দেখলে চলবে না। আমাদেরকে অন্যভাবে দেখতে হবে, যেটা হচ্ছে পেশেন্ট অ্যাজ এ হোল আমরা চিন্তা ভাবনা করি। তবে মডার্ন সায়েন্সের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখব যে অনেক ডিজিজই ওরা বলছে যে অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ কিনা ইমিউনো সিস্টেমের ডিফেক্ট। যেমন ভিটিলিগোর ক্ষেত্রেই বলা হলো। তো এই অটো ইমিউন ডিজিজ গুলো এটা টোটালি তো একটা সিস্টেমিক ব্যাপার, অর্থাৎ ইমিউন সিস্টেম তার সঙ্গে জেনেটিক সিস্টেম ওতপ্রোতভাবে যুক্ত আছে। তাহলে এই ডিজিজ গুলোকে ওরা কিভাবে ট্রিটমেন্ট করবে? ওরা যদি স্থানিক ডিজিজ হিসেবে ট্রিটমেন্ট করতে যায়, তাহলে ট্রিটমেন্টের গতি প্রকৃতি খারাপ হয়ে যাবে, সাপ্রেসড হয়ে যাবে। অফন তাই হয়। কারণ যখনই গোটা সিস্টেমটাকে আমরা গ্রাহ্য করলাম না, তখনই তো ট্রিটমেন্ট সঠিক হবে না। এরকম অনেক ডিজিজ আছে, যেমন পিগমেন্টেশনের ক্ষেত্রে হাইপার পিগমেন্টেশন বা হাইপোপিগমেন্টেশন যেটাই হোক, সেটা পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশন মেলানিন পিগমেন্টের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে। সেখানে যে প্যাথোলজি দর্শানো হচ্ছে, সেখানে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে মেটাবলিক ডিসঅর্ডার রয়ে গেছে এবং হরমোনাল সিস্টেম সেটা কন্ট্রোলিং পাওয়ারে রয়েছে। তাহলে বিষয়টা কিছুতেই স্থানিক হয় না, সিস্টেমিক হয়ে যায়। এবং যখনই পিটুইটারি গ্ল্যান্ড এবং মেটাবলিজম এর ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, তখনই বডির গোটা সিস্টেমের সঙ্গেই সেই সিস্টেমস গুলো ওতপ্রোতভাবে যুক্ত। সুতরাং কিছুতেই ওটা স্থানিক ডিজিজ হিসেবে গ্রাহ্য করা যায় না। কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু সেই স্থানিক হিসেবেই গ্রাহ্য করা হবে এবং ট্রিটমেন্ট কিন্তু ওই লোকাল ওই প্যাচটাকে কি করে দূর করা যায় সেই উদ্দেশ্যেই ওষুধপত্র দেয়া হবে। অর্থাৎ যেটা হচ্ছে সম্পূর্ণ ভুল চিকিৎসা পদ্ধতি। এবং সেই জন্যই কি হচ্ছে যে এই স্কিনের ফিজিশিয়ানরা স্কিন ডিজিজ গুলোকে সবসময়ই প্রায় সাপ্রেস করে দেয় এবং সেই সাপ্রেশনের ফল হিসেবে কি হয়, ইন্টারনাল রোগগুলো যে কারণের জন্য, যেই ডিসঅর্ডার গুলোর জন্য, এই ইন্টারনাল গোলযোগ গুলোর জন্য যেটা এক্সটার্নাল স্কিনের উপরে যেই প্রভাবটা ফেলেছিল, সেই প্রভাবটাকে তারা আরো বহুগুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ যখনই সাপ্রেশন হলো এক্সটার্নাল এই ফ্যাক্টর, তো ইন্টারনাল যে কারণগুলোর জন্য
এই ডিজিজটা তৈরি হয়েছিল সেই কারণগুলো অনেক বেশি ম্যাগনিফাইড হয়ে গেল, অনেক বেশি তার উপরে চাপ পড়লো। সে তখন আরো ডিপার সিস্টেমকে, তার অ্যাসোসিয়েটেড যে ডিপার সিস্টেম, সেই অ্যাসোসিয়েটেড সিস্টেম গুলোর উপরে এসে তার চাপটাকে ফেলে দিল ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, এবং সেই সিস্টেমগুলো আবার আক্রান্ত হয়ে অন্য রোগ তৈরি করলো, যেটা হচ্ছে ডায়নামিক প্রসেস হিসেবে গ্রাহ্য করা হয় হোমিওপ্যাথিতে। কিন্তু তারা সেটা তো ডায়নামিক প্রসেস হিসেবে দেখে না, তখন সেটাকে অন্য রোগ বলে তারা গ্রাহ্য করে, এবং তখন সেটা সেইভাবে আবার সাপ্রেসিভ মেথডে ট্রিটমেন্ট করে যায়। এইভাবে যে কন্টিনিউয়াস সাপ্রেশন অ্যান্ড সাপ্রেশন হতে হতে একটা পেশেন্ট শেষ পর্যন্ত ইনকিউরেবল ডিজিজের দিকে, বর্তমান কালে তো বটেই, ইনকিউরেবল ডিজিজের দিকে তারা চলে যাচ্ছে ডে বাই ডে, যেটা তখন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আবার ব্যাক করা খুব অসুবিধে হয়। যত সময় না সেই পুরনো স্কিন প্যাচ, স্কিন ডিজিজ আবার বেরিয়ে আসবে, তত সময় পর্যন্ত আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না যে রোগীটা আরোগ্যের দিকে যাচ্ছে কিনা। এই বিষয়ে ডক্টর কেন্ট বলেছেন যে একজন লেডি খুব আনন্দের সঙ্গে এসে আপনাকে হয়তো বললো যে ডাক্তারবাবু, আপনি যে ওষুধ দিয়েছিলেন খেয়ে আমি খুব ভালো আছি। কিন্তু ডক্টর কেন্ট বলছেন যে আপনি কি দেখতে পেয়েছেন সেখানে সিম্পটম যেটা সাপ্রেসড হয়েছিল সেটা কি বেরিয়ে এসেছে? না, সেটা এখনো বেরিয়ে আসেনি। উনি বলছেন যত সময় না সেটা বেরিয়ে আসবে তত সময় আপনি ওই পেশেন্টকে কখনো অ্যাসুরেন্স দিতে পারেন না যে আপনি সত্যি, কারণ যদি ওই জিনিস না বেরিয়ে আসে তাহলে ততক্ষণ আপনার কিওরের রাস্তায় আপনি গেলেন না। সুতরাং ডাক্তার হিসেবে আপনার ততক্ষণ উল্লসিত হবার কোনো কারণ নেই, এবং রোগীকে সেরকম অ্যাসুরেন্স দেওয়ারও কোনো ঘটনা নেই। এখন বর্তমান কালের অনেক ডাক্তারকে দেখা যায়, এই ওষুধ দিলাম, ও দেখো দুদিনের মধ্যে স্কিন ডিজিজ সেরে একেবারে নর্মাল স্কিন হয়ে গেছে। সে তো প্যালিয়েশন হতে পারে, হয়ই তো সাধারণত। যেরকম আপনাদের একটা উদাহরণই দিতে পারি আমি, এই সেদিন, বেশি দিনের কথা না, এই কতদিন হবে, 15-20 দিন হবে, আমাদের গাড়ির ড্রাইভারের মেয়ে এসছে ওষুধ নিতে। এবার আমি তখন খুব অন্য পেশেন্টদের নিয়ে, তারা আসার কথা না, ড্রাইভারের মেয়ে আর আমি তাদের পরিচিত লোক, অতএব একেবারে সোজা হাঁটা দিয়েছে। এবার আমার রয়েছে ভিড়, আমি সেটা টাইম সেইভাবে মেনটেন করা হবে। এবার একটা নতুন পেশেন্ট যদি এক্সট্রা দেখতে হয়, তার জন্য আমাকে তো আরো অনেক টাইম দিতে হয়, সেটা কি করে দেয়া যাবে? এবার আমি বিপদে পড়ে নাও করতে পারছি না। তো আমাদের একজন জুনিয়রকে, যে আমার কাছে অনেকদিন থেকে শিখেছিল, এক ভদ্র মহিলা, তো ওকে বললাম যে কেসটা একটু দেখো। তাও ও দেখলো, দেখে টেকে ওই স্কিন স্প্যাচ একটা রয়েছে, একটা ওয়েল ডিফাইন্ড, খুব মার্জিনটা রয়েছে,
স্ক্যাবিস হতে পারে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে ও কি করেছে না, ওষুধটা সিলেক্ট করেছে রাস্টক্স। ওটা খুব বেশি দিন অ্যাপিয়ার করেনি, বলছে 1-2 দিন আগে হতে পারে, যেদিন এসছে তার 1 দিন কি 2 দিন আগে এটা দেখা দিয়েছে। তো একে কি করেছে না রাস্টক্স দিয়েছে। কিছু কিছু সিমটম আছে, যেমন টাংটা ছিল ফ্ল্যাভি এবং ইমপ্রিন্ট অফ টিথ ছিল। তারপরে পেশেন্ট একটু রেস্টলেস ছিল, ইমপেশেন্ট ছিল, আর একটা ফিভারিশ একটা হিট ছিল, তার জন্য একটা বডি এক ছিল, এবং একটু নড়াচড়া করলে বা খুব ইমপেশেন্ট ছিল। এরকম কয়েকটা সিমটমের উপরে রাস্টক্স দিয়েছে। তো আমি দেখলাম যে ঠিক আছে, দিয়েছে ও দিক, তারপরে দেখা যাবে কি হয় না হয়। এবার দেখা গেল যে যেদিন খেয়েছে পরদিনই সেটা হাফিস, আর নেই, বেশ মিলিয়ে গেছে, ওরাও খুব খুশি। তারপরে দেখা গেল 2 দিন পরেই আবার তার ডান হাতের এলবো জয়েন্টের ফ্লেক্সর সারফেসে ওই জায়গায় আবার ভেসিকল হয়ে একটা প্যাচ তৈরি হয়ে গেছে। এবার সেইটা বেশ বড় আকারের ছড়িয়েছে আগের চাইতেও, এবং ইচিং আছে প্রচুর। ইচিংটা রাত্রেবেলায় বেশি হচ্ছে, সবচেয়ে বেশি ইচিং হচ্ছে রাত্রেবেলায়। তো তারপরে আমাকে ওরা বিরক্ত করেনি, ভাবছে যে আর বারবার যে কি হবে, যদিও আগের বার এত তাড়াতাড়ি সেরে গেছিল বলে আনন্দিত ছিল। আমার কাছেই আসা উচিত ছিল সেই আনন্দের জন্য, কিন্তু আসেনি। এবার অ্যালোপ্যাথিক ডাক্তারের কে দুজনকে দেখিয়েছি, দুজনই বলেছে যে স্ক্যাবিস। এবার তারা তাদের মতন ওষুধ দিয়েছে। এবার ওষুধ দিলে কি হবে, ওটা প্যাচটা আরো বড় হয়ে গেছে, তারপরে শুকোচ্ছে না। 10-12 দিন হয়ে গেল, স্কুলে যেতে পারছে না মেয়েটা। তারপরে আবার আমার সঙ্গে যোগাযোগ করেছে। তো আমি তো বুঝে ফেলেছি যে আমরা প্রথমবার প্যালিয়েশন করেছি, প্যালিয়েশনের ফলস্বরূপ প্যালিয়েশনটা বেশি দিন লাস্টিং করেনি, আবার অ্যাপিয়ার করেছে। এবার যখন ওই কেসটার যখন আমি টোটাল হিস্ট্রি নিলাম, এবার এবার আর ওই ভুলভ্রান্তির ভুলের রাস্তায় না যে দেখলাম যে না, রেকর্ডিং না করলে তো হবে না। ও যেরকম অ্যাকিউট কেস বলে এরকম চালান করেছে, সেটা করলে তো আর এই রোগ সারবে না। তারপরে যখন তার ওই হিস্ট্রি নিলাম, বাবা দেখছি যে অনেক কিছুই আছে। তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, তার জন্য মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি শুরু হয়ে গেছে, 1 মাসে স্ক্যান্টি হচ্ছে, 1 মাস অফ যাচ্ছে, তারপরের মাসে অনেক বেশি হচ্ছে, মেন্সটা খুব দুর্গন্ধযুক্ত হচ্ছে, পেইনফুল হচ্ছে, এরকম হচ্ছে। আর তার সঙ্গে কি না, গ্যাস্ট্রিক কমপ্লিকেশন এসে যাচ্ছে, যা খাচ্ছে তো হজম হচ্ছে না, এরকম। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে। তার সঙ্গে এই স্কিন ডিজিজটা এখন বর্তমানে যোগ হয়ে গেছে। সে বলছে ছোটবেলা থেকে তার স্কিন ডিজিজের কোনো হিস্ট্রি নেই, এরকম বলছে। এবার ঘটনাটা হচ্ছে যে এই মেয়েটার মেন্টাল সিমটমস গুলো আমি বেশ ভালো করে নেওয়ার চেষ্টা করলাম। সেইখানে যেটা দেখছি যে মেয়েটা খুব অ্যাপ্রিহেন্সিভ। অ্যাপ্রিহেন্সিভ কিরকম না, বাবার ড্রাইভার, বাবা যদি একটু ফিরতে লেট করেছে, সে খুব অস্থির হয়ে যাচ্ছে, বাবাকে কয়েকবার করে ফোন করে নিচ্ছে। তার বিভিন্ন রকমের ফোবিয়া আছে। যেমন ওদের বাড়িতে মা মনসার পুজো হয়, মা মনসার ওই
সামনেই যেতে পারে না, কারণ ওই মনসা দেখলে যদি রাতে স্বপ্ন দেখে, ওই সাপের স্বপ্ন দেখে ইত্যাদি, সেই ভয়। আবার দেখা যাচ্ছে যে আরো বিভিন্ন ধরনের ডার্ক ও অন্ধকারের ভয় আছে, যে অন্ধকারটা হলেই সে মনে হয় যেন কেউ পিছনে দাঁড়িয়ে আছে, জানলা দিয়ে উকি দিচ্ছে। তাছাড়াও এমনি দিনের আলোতেও হয়তো দেখা যাচ্ছে চুপ করে এক জায়গায় বসে আছে, সে মনে করছে যে পিছনে কেউ এসে দাঁড়িয়ে আছে, আবার পিছন দিকে তাকাচ্ছে, দেখছে না আর কেউ নেই। খুব অস্থির। আগের দিনই ওই সিমটমটাও আবিষ্কার করতে পেরেছিল, কিন্তু আমি এদিন দেখলাম যে হ্যাঁ, সেও অস্থির টাইপের, অস্থির, মেন্টালি ইমপেশেন্ট, এবং সবসময় হারিড টাইমের সঙ্গে সে সবসময় কি টাইমের আগে থাকতে পছন্দ করে। সব সময় কোথাও প্রাইভেটে যেতে গেলে তো একেবারে বিফোর টাইম গিয়ে বসে থাকবে, তাও ভালো, বাড়িতে উঠোপাটা লাগিয়ে দেবে। টাইম যদি লেট হয়ে যাচ্ছে বা খাবার দাবার যদি দিতে দেরি হচ্ছে, মায়ের খাবার টাবার ফেলে রেখে দৌড়, না খেয়ে তাকে টাইমের আগে ছুটতে হবে। এরকম কিছু কার্ডিনাল সিমটমস গুলো পেয়ে আমি ওষুধ দিলাম মেডোরিনাম 01 300 গ্লাস থেকে 300 নম্বর গ্লাসে ডাইলিউট করলাম। যেদিন দিয়েছি সেই দিন রাতেই এসেছিল, সকালে সকালেই খেয়ে নিয়েছি, আর দেরি করতে পারছে না, ওষুধ খাওয়াও দেরি করতে পারছে না। আমি বললাম পরের দিন খেতে, সে তো পরের দিন খাইনি। ও নিয়ে যেই দেখতে দেখতে 12টা হয়ে গেছে, ও 12টার সময়ই খেয়ে নিয়েছে, আর মানে তর সহ্য করতে পারে না, ইম্পেশেন্ট, ধৈর্য নেই। তারপরে রাত্রিবেলায় তার সেদিনই ইসিং বৃদ্ধি হয়েছে। আমি অবশ্য বলেছিলাম যে এগুলো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে সাপ্রেস হয়েছে, ইসিং টিসিং যাবতীয় বিষয় এগুলো বেরিয়ে আসতে পারে, আরো 2-4খানা প্যাচ বেরোতে পারে, তবে তোমার ওই ভেতরের মেন্স বা অন্যান্য গোলযোগগুলো কমবে, তার কমবে না। এই ভালো করে বুঝিয়ে টুঝিয়ে ছেড়ে দিয়েছি, কারণ এটা না করলেও তো অধৈর্য থামবে না। তারপরে রাত্রেবেলায় ইসিং বৃদ্ধি হয়েছে, আর পরের দিন বৃদ্ধি হয়েছে, এবার বৃদ্ধি হয়ে ডিসচার্জ শুরু হয়েছে। এইবার তো আমাকে ফোন করে যাচ্ছে বারংবার, তো আমি তো খালি কাউন্সিলিং করে যাচ্ছি। হ্যাঁ, এবার কতদিন কাউন্সিলিং করতে হয় সেটা দেখতে হবে। তারপরে অবশ্য ডিসচার্জটা আস্তে আস্তে কমে আসছে, ইচিংটা কিছুটা কমেছে আবার কদিনের মধ্যে। আগে যতটা জোর হচ্ছিল ততটা জোর হচ্ছে না, বাট কন্টিনিউ করছে, তাতেই সে অস্থির হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের স্কিন ডিজিজ গুলো এবং ইন্টারনাল গোলযোগ গুলোর সঙ্গে একটা, অ্যাকচুয়ালি তো জে অ্যালেন বলেন যে স্কিন ডিজিজ, স্কিনটা হলো মিরর, একটা আয়না, যার মধ্যে দিয়ে ইন্টারনাল রোগগুলো প্রকাশিত হয়। ইন্টারনাল রোগের প্রতিফলন সেটা হচ্ছে এই স্কিন ডিজিজের উপরে পড়ে। মডার্ন সায়েন্স যে তা অস্বীকার করে তা না, কিন্তু তাদের ট্রিটমেন্টের নেচারটা কিন্তু সেই লোকাল হয়ে যাচ্ছে। সেই ইন্টারনাল ডিজিজটাকে কিভাবে সঠিক উপায়ে কিওর করে এই স্কিন ডিজিজটাকে একযোগে ইন্টারনাল ডিজিজের সঙ্গে কোইনসাইড করতে হবে, সেই জিনিসটা তো ওই প্যাথিতে নেই। ফলে ইন্টারনাল ডিজিজ যেটা ডায়াগনোসিস হলো, সে তার মতন একটা ওষুধ প্রয়োগ করবে, আর স্কিন ডিজিজ যেটা হবে তার জন্য আর একটা ওষুধ প্রয়োগ করবে, তাও তো আবার ডিসিমিলার পদ্ধতিতে। অতএব রোগীর ভালো হওয়ার আশা চিরতরের নির্মূল। তো এই হলো চিকিৎসার স্কিন ডিজিজের মানে সমস্যা। তো যাই হোক, আমরা সাধারণত সোরা, সিফিলিস, সাইকোসিস এবং কম্বাইন্ড মায়াজম, এগুলোর মাধ্যমে আমরা সাধারণত এই সমস্ত ডিজিজ গুলোকে আমাদের যে ডাইনামিক প্যাথোলজি,
তার মাধ্যমে আমরা ডিজিজ গুলোকে সাধারণত অ্যানালিসিস করি এবং সেই অনুযায়ী আমরা কিন্তু ট্রিটমেন্ট করি। তো আমরা যদি সেই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখবো যে এই যে ভেসিকল গুলো যা ও আগে আলোচনা করে গেল, সেই সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে দেখব যে সমস্ত ভেসিকল গুলো খুব সিম্পলিয়েস্ট ভেসিকল এবং তার সঙ্গে চুলকানি থাকবে, একটা ভোলামশ্বাস মানে বেশ আরামদায়ক চুলকানি থাকবে। এরকম ক্ষেত্রে এটাকে সাধারণত শরিক ধরা হয়। শরিক হতে গেলে কি সবসময় মনে রাখতে হবে যে অ্যানিম্যাল সবসময় এই সিম্পলিয়েস্ট ভেসিকলকে ছোড়ার ফার্স্ট লক্ষণ হিসেবে চিহ্নিত করেছেন এবং এইটা ক্র্যাশ করলে বার্নিং হচ্ছে এবং এই ক্র্যাশিং এর ফলেই তো যেটা প্রাইমারি হচ্ছে এই ভেসিকুলার, কিন্তু যখনই স্ক্র্যাচিং হচ্ছে তখন ইনফেকশন হয়ে এটা আরো কমপ্লিকেটেড হচ্ছে, তখন এটা সেকেন্ডারি ফর্মে চলে যাবে। সেটা যাক, কিন্তু আমাদের কিন্তু ইনভেস্টিগেশন সবসময় করতে হবে যে ওই প্রাইমারি লিশনটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে ছিল, কারণ প্রাইমারি থেকেই তো সেকেন্ডারিটা আসছে। প্রাইমারি লিশনটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি ছিল। এটা হলো ছোড়ার কথা। কিন্তু যদি আমরা সাইকোসিসের ক্ষেত্রে দেখি, এগুলোর ক্ষেত্রে সাধারণত ওই টিউমার, ওয়ার্ডস, ভেরুকা, কন্ডাইলোমেটা এই জাতীয় গ্রোথ গুলো যেগুলোকে বলা হচ্ছে যে টিউমার টাইপ বা প্যাপুলারের মধ্যেই বাট টিউমার টাইপ। প্যাপুলার মানেই তো হচ্ছে যে একটা এলিভেটেড গ্রোথ এবং সলিডিফাইড। আগে আমরা বলেছিলাম যে এটা যদি সাধারণত 0.5 সেন্টিমিটারের নিচে হয় তাহলে এটা হচ্ছে প্যাপিউল। এখন তো মনে হয় এটা বাড়িয়েছে 1 সেন্টিমিটার করা হয়েছে, কিন্তু আগে আমরা পড়েছিলাম আমাদের সময় এটা বলা হতো এটা 0.5 সেন্টিমিটারের নিচে। আবার যদি নডিউল হয় তাহলে হচ্ছে আমরা পড়েছিলাম যে এটা 0.5 সেন্টিমিটারের উপরে যদি হয় তাহলে এটা হচ্ছে নডিউলার ভ্যারাইটি। কিন্তু এখন এটাকে বাড়িয়ে হয়তো 1 সেন্টিমিটার করা হয়েছে। তো আমরা তো পুরনো রিডার, আমরা ওই জানি। তো যাই হোক, এই হচ্ছে কেস। টিউমার গুলো হচ্ছে কি, টিউমার গুলো হচ্ছে লার্জ নডিউল বলা হচ্ছে। টিউমার গুলো অনেক সময় রোগীদের যদি টিউমার বলি অনেক সময় ভয় পায়, কিন্তু লার্জ নডিউল যদি বলা হয় যে এই একটা বড় ধরনের গুটি হয়েছে এই পাত্র, তাহলে ওরা অতটা ভয় পায় না। তো এই যে বিভিন্ন ধরনের টিউমার গুলো, এগুলো হচ্ছে সবসময়ই হচ্ছে সাইকোটিক ভ্যারাইটির মধ্যে পড়ছে, কারণ প্রলিফারেশন বা ইনকোঅর্ডিনেশন, যে কোনো রকম প্রলিফারেশন অফ দি সেলস, সে যে কোনো জায়গায় হোক না কেন আমরা সেটাকে ধরবো এটা সাইকোটিক ভ্যারাইটির মধ্যে পড়ছে। আবার যদি ধরি হাইপার পিগমেন্টেশন, সেটা হচ্ছে যে একটা ফ্ল্যাট লিশন, এটা ম্যাকুলার ভ্যারাইটি, এটা সার্কামস্ক্রাইবড মানে একটা গোলাকার হতে পারে অথবা ইল ডিফাইন্ড মার্জিন থাকতে পারে, এটা ফ্ল্যাট লিশন।
যার জন্য এটাকে বলা হয় হাইপার পিগমেন্টেড ম্যাকিউল। আবার ডিপিগমেন্টেড হতে পারে, যেখানে পিগমেন্টেশন লস হয়ে গেছে, সেটাকে বলছে ডিপিগমেন্টেড ম্যাকিউল। এই যে ম্যাকিউলার ভ্যারাইটি, এই যে ম্যাকিউলার ভ্যারাইটি গুলো, এগুলো হচ্ছে কি, যখন হাইপার পিগমেন্টেড হচ্ছে তখন এটা সাইকোটিক ভ্যারাইটি, কারণ পিগমেন্টেশনের পরিমাণ অনেক বেশি এখানে বেড়ে গেছে। এই বৃদ্ধি অর্থাৎ নর্মাল যে স্কিনের যে কালার তা থেকে অনেক বেড়ে গেছে, অর্থাৎ পিগমেন্টেশন, মেলানিন কণাগুলো, গ্র্যানিউলগুলো অনেক বেশি স্কিনের উপর জমা হয়ে গেছে, এবং সেটা জমা হয়েছে ইন্টারনাল মেটাবলিজমের কারণেই জমা হয়েছে, ডিফেক্ট অফ দি মেটাবলিজম। তো সেই অ্যানালিসিসে আমরা যাচ্ছি না, সেখানে ইনকোঅর্ডিনেশন রয়েছে, সেই কারণের জন্য এটা হাইপার পিগমেন্টেড হয়েছে, এবং এটা সাইকোটিক ভ্যারাইটির মধ্যে অবশ্যই পড়ে যাবে। কিন্তু যদি ডিপিগমেন্টেশন হয়ে যায়, যেখানে লস অফ মেলানিন পিগমেন্টেশন, মেলানিন পিগমেন্ট, যেখানে স্কিন কালার নর্মাল অবস্থায় যেটা থাকলে স্বাভাবিক কালারটা আমরা পাই, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সিফিলিটিক ভ্যারাইটির মধ্যে পড়বে, অথবা টিউবারকুলার ভ্যারাইটির মধ্যে পড়তে পারে, অর্থাৎ সোরা সিফিলিসের কম্বিনেশন অবশ্যই থাকবে। তো সেটা আমরা দেখেছি যে সিফিলিসের ক্ষেত্রে এটা থাকবে। এবার ব্রাউন কালার অথবা আরেকটা কালার আছে যেটাকে বলে ও ক্যাফিওলেট, ক্যাফিওলেট। এইটা যে দুধ আর কফি মিশিয়ে দিলে যে কালারটা পাওয়া যায়, এই কালারটা, এই যে পিগমেন্টেশন, এটা কিন্তু আমরা কার্সিনোসিন পড়তে যে দেখেছি যে কনজেনিটালি বাচ্চারা জন্মগ্রহণ করেছে এরকম একটা ডিসকালারেশন নিয়ে, এটা হচ্ছে খুব কনজেনিটাল, যেটা জেনেটিক কারণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বা কিছু মোল নিয়ে জন্মগ্রহণ করেছে যেটা খুব হাইপার পিগমেন্টেড, এবং এইগুলো সাধারণত হলো ওই জেনেটিক কারণের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এই জিনিসগুলো কিন্তু যখনই ডিপিগমেন্টেশন হচ্ছে তখন এটা সিফিলিটিক ভ্যারাইটির মধ্যে চলে যাচ্ছে। এই যে ক্যাফিওলেট যেটা, এটা তো ডিপিগমেন্টেশন এখানে অবশ্যই আছে। এই জায়গাগুলো কিন্তু সেন্সেশন সাধারণত লস হয় না, সেন্সেশন এখানে থাকে, সেই কারণের জন্য এখানে সোরা থাকছে, এবং তার সঙ্গে যেহেতু পিগমেন্টেশনের ডিস্ট্রাকশন হচ্ছে মেলানিন পিগমেন্ট কণার, সেই কারণের জন্য এটা হাইপোপিগমেন্টেড হয়ে যাচ্ছে, সেই জন্য এটা সিফিলিসও এখানে রয়েছে। তাই জন্য এখানে সোরা সিফিলিসের প্রাধান্যটা অনেক বেশি প্রমিনেন্ট। আর আমাদের কার্সিনোসিন মেডিসিনটাও তো অনেক বেশি ডিস্ট্রাকটিভ, অনেক বেশি ডিস্ট্রাকটিভ মেডিসিন, যেখানে ধ্বংস, ডিস্ট্রাকশন। তো আপনারা জানেন যে ক্যান্সারের ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটে, আর সেই প্রোডাক্ট দিয়েই তো এই ওষুধটা তৈরি। সুতরাং তার মধ্যে যে ডিস্ট্রাকটিভ ক্ষমতা সেটা তো থাকবেই, এবং সেই জিনিসটা আমরা দেখছি যে কনজেনিটালি বাচ্চার মধ্যে চলে আসছে বাবা মা থেকে। যখনই এই জিনিসগুলো থাকে তার সঙ্গে সিমটোম্যাটোলজি যদি তার সঙ্গে টাচ করে, অর্থাৎ সিমটোম্যাটোলজি ওর সঙ্গে যদি
কয়েনসাইড করে যায়, তাহলে এই মেডিসিন গুলো যখনই আমি দেব, কার্সিনোসিন অথবা অন্য যে মেডিসিন, হতে পারে নাইট্রিক অ্যাসিড, হতে পারে সিফিলিনাম, যেই মেডিসিনই দেব, সিফিলিনামে অবশ্য অন্য কথা, সেখানে ইরাপশন গুলো পার্ল টাইপের হয়, মুক্তোর মতন ঝকঝকে উজ্জ্বল হতে পারে, তার কালারেশন আলাদা। তো এক একটা ওষুধের সেই স্কিন প্যাচের ডিসকালারেশন আলাদা, এবং তার সঙ্গে যে মায়াজমেটিক ব্লেন্ডিং, সেই ব্লেন্ডিং এর সঙ্গে সাদৃশ্য থাকবে, অবশ্যই থাকবে, কখনোই সেই সাদৃশ্য থেকে সে আলাদা করা যায় না। সেরকম হয়ে গেলে তখন আমরা সেই মেডিসিনকে দেব, দিলে আমরা যথেষ্ট ভালো রেজাল্ট পেয়ে যেতে পারি। এমনকি ভিটিলিগোতেও, যেখানে আমরা দেখেছি যে এটা একটা অটোইমিউন ডিজিজ এবং মেলানিন পিগমেন্টের ডিস্ট্রাকশনের জন্য হচ্ছে, যেখানে সিফিলিটিক টেন্ট বা টিউবারকুলার টেন্ট খুব বেশি প্রমিনেন্ট হয়ে আছে এবং ইনকিউরেবল বলে গণ্য করা হচ্ছে মডার্ন সায়েন্সে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম কনস্টিটিউশনাল ড্রাগ গুলো দিয়ে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা পিগমেন্টেশনকে নর্মাল করতে পেরেছি। কিন্তু সব ক্ষেত্রেই যে সম্ভব তা বলবো না, সব ক্ষেত্রেই যে এটা সাকসেস হতে পেরেছে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো হয়েছে, একটা পার্সেন্টেজে তো হয়েছে, তো সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আমরা সিফিলিসের ক্ষেত্রে কি দেখব? সিফিলিসের ক্ষেত্রে সাধারণত এই ডিস্ট্রাকশন, ডিজেনারেশন, আলসারেশন, এইটা হলো সিফিলিসের একটা গ্রেট ক্যারেক্টারিস্টিক্স, এবং সেই ক্যারেক্টারিস্টিক্সকে মাথায় রেখেই আমরা স্কিন ডিজিজ গুলোকে বিবেচনা করব এবং সেই অনুযায়ী ওষুধ দেব। টিউবারকুলার ভ্যারাইটিতে যদি হয়, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি দেখব? যে ভেনাস টেসিস হচ্ছে, এবং সেই ভেনাস টেসিস হওয়ার জন্য আলসারেশন হয়ে যাচ্ছে, এবং সেটা টেসিস এক্সিমা ক্ষেত্রে, এক্সিমার যে ভ্যারাইটি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে যারা দাঁড়িয়ে থেকে কাজ করেন, যেমন পুলিশ যারা রোড ট্রাফিক দাঁড়িয়ে থাকেন দীর্ঘ ঘন্টার পর ঘন্টা, তাদের হয়, ফার্মারদের ক্ষেত্রে হয়, যারা বোঝা টানে তাদের ক্ষেত্রে হয়, এরকম ক্ষেত্রগুলোতে আমরা দেখি। কিন্তু টিউবারকুলার ভ্যারাইটিস এর যে কোনো লিশানি হোক না কেন, মনে রাখতে হবে যে এদের ইসিং তো থাকেই, যেহেতু ছোড়া আছে বলে, বাট পেইনফুল হয়, এবং এই ইরাপশন গুলো পার্সুলার ভ্যারাইটিতে চলে যায়, পাস ডেভেলপ করে। এটা একটা মনে রাখার গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আর এটা হচ্ছে যে যদি স্কিন ডিজিজ আমরা যদি দেখি যে লুক অফ দি স্কিন, তাহলে ড্রাই, রাফ, আনহেলদি লুকিং যদি হয়, এমনকি ধুলেও এর অ্যাপিয়ারেন্স খুব পরিষ্কার হয় না, মনে হয় যেন আনওয়াশড থেকে গেছে, এরকম যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রেই যদি এরকম হয়, এই স্কিনটার লুক এরকম হয়, বুঝতে হবে ওটা ছড়ি। বিভিন্ন রকমের অ্যাবনর্মাল গ্রোথ, যেগুলো সম্পর্কে আগেই বললাম, যেমন ডার্ময়েড সিস্ট বলেছে, ফাইব্রোমা, লাইপোমা, তারপরে জেনিটাল সিস্ট, এই যে ধরনের জিনিসগুলো, যেগুলো নডুলার গ্রোথ হতে পারে, সেই গ্রোথ গুলোর ক্ষেত্রে এরা কিন্তু সাইকোটিক ভ্যারাইটিস এর মধ্যে পড়ে। স্কিন ডিজিজ ইরোশন বা আলসারেশন, আগেই বললাম, যেগুলো দেখতে খুব, বেস গুলো খুব বিপি বেস, মানে বিপ মানে
গরু কাটলে যেরকম একটা রং হয়, একটা র বেস, খুব অ্যাংরি লুকিং, দেখতে খুব বিশ্রী, চোখে লাগে এইসব আলসারেশন যেগুলো, সেগুলো অবশ্যই সিভিলিটিক ভ্যারাইটিস এর মধ্যে পড়বে। এই যে রাফনেস, এই যে দেখতে খুব খারাপ র টাইপের, এগুলো আরো বেশি ম্যাগনিফাইড হয় টিউবারকুলার ভ্যারাইটিতে, যেমন এক্সিমা, ফিসাম, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে যে দেখা যায় যে আরো অনেক বেশি রাফ দেখতে। স্কিন লিশন গুলো সাধারণত সাপুরেশনের ব্যাপারে যদি আসি, তাহলে সোরার ক্ষেত্রে দেখা যাবে যে কোনো লিশনের ক্ষেত্রে সাপুরেশনটা কিন্তু অত বেশি হবে না, কারণ এর সমস্ত ভ্যারাইটি হচ্ছে ড্রাই টাইপের। কখনো কখনো একটা সেরোপুরুলেন্ট ডিসচার্জ থাকতে পারে, কিন্তু সেটাও খুব অল্প পরিমাণ। আর সাইকোসিসের ক্ষেত্রে তো আমরা দেখবো যেখানে সাপুরেশনের প্রশ্নই ওঠে না, কারণ এটা সেলগুলোর প্রলিফারেশনটাই হচ্ছে এর গুরুত্বপূর্ণ দিক। সিফিলিস হলে সবসময় একটা ব্লাড টিন্স ডিসচার্জ থাকবে, বাট পেনলেস। মনে রাখতে হবে আলসার গুলো যাই হোক, আলসার হোক, ইরোশন হোক, যে কোনো জিনিসই হোক, সেটা হবে পেইনলেস হবে। আর টিউবারকুলার ভ্যারাইটিস হলে দেখা যাবে যে এর আলসারেশন আছে, সাপুরেশনও আছে, কিন্তু এর সঙ্গে ইসিনেস থাকবে, চুলকানি থাকবে, যেটা সিভিলিটিক ভ্যারাইটিস এর সঙ্গে এটা কম্পেয়ারে আছে। ইস চুলকায় এবং চুলকানির সঙ্গে একটা পেনও থাকে। ভেসিকুলার সিম্পল টাইপ আমি আগেই বলেছি, এটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে এটা হচ্ছে শরীর প্রলিফারেটিভ যে কোনো গ্রোথ, সে সিম্পল ওয়ার্ড থেকে লার্জ টিউমার সবই হচ্ছে সাইকোসিসের মধ্যে পড়ছে বেশিরভাগ। আর সিভিলিটিক ইরাপশন গুলো সাধারণত কিন্তু জয়েন্টের ফ্লেক্সার সারফেসে হয়, আর সার্কুলার রিং এ হয়, অথবা সেগমেন্টে হয়, যেমন অ্যানুলার ফ্লেক্স অফ সোরিয়াসিস। সোরিয়াসিস এর ক্ষেত্রে যার প্লেক গুলো, সাধারণত প্লেক গুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্লেক গুলো কি, যে একটা স্কিনের একটা অল্টার্ড কনসিস্টেন্সি, যেখানে কি স্কিনটা উঁচু হয়ে যায়, কিন্তু ডিপ্রেসড থাকতে পারে, কিন্তু তার চারিদিকের যে স্কিন সেটা একটা ফ্লাস্ট টাইপের থাকে। প্লেক গুলো ডিস্ক টাইপের হতে পারে, যেটা হচ্ছে ইউনিফর্মলি থিক, অথবা যেটা বললাম যে অ্যানুলার রিং, মানে রিং শেপেড হতে পারে। তো এই যে অ্যানুলার রিং, ডিস্ক টাইপের যে প্লেক, এগুলো সোরিয়াসিসের ক্ষেত্রে সাধারণ থাকে। অ্যানুলার প্লেক ও সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সোরিয়াসিস সাধারণত, সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা কি দেখি, তিনটে মায়াজমি থাকতে পারে, এবং জেনারেলি থাকে, সোরাও থাকে, কারণ এর মধ্যে প্রচুর ইসিনেস, চুলকানি থাকে। সাইকোসিস যেখানে সাধারণত প্রলিফারেশন অফ দি টিস্যু থাকে। সিফিলিস যেখানে ডিস্ট্রাকশন অফ দি টিস্যুও থাকে। সুতরাং সোরিয়াসিসের ক্ষেত্রে এই তিন মায়াজমি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর প্লে করে। কালার যদি দেখেন, তাহলে সোরিক ইরাপশনস গুলো সাধারণত স্কিন কালারের হয়, কিন্তু কখনো কখনো একটু রেড হতে পারে, যেখানে ইনফ্লামেটরি প্রসেসটা থাকে।
কিন্তু হাইপার পিগমেন্টেড যদি হয়, অর্থাৎ সেখানে ডার্ক হলে, আগেই বলেছি এটা সাইকোসিসের লক্ষণ, যেখানে এপিডার্মাল পিগমেন্টেশনটা খুব বেশি হয়। আবার ডার্মাল পিগমেন্টেশন যদি হয়, অর্থাৎ এপিডার্মিসের নিচের লেয়ারে, তাহলে এটা কিন্তু স্লেট গ্রে হতে পারে, অর্থাৎ একটু কি স্লেট গ্রে টাইপের, কম কালো। স্লেটের যে রংটা, সেই রং হতে পারে। আর কপার কালার হচ্ছে ক্যারেক্টারিস্টিক, বা র হ্যাম কালার বা ব্রাউনিশ ভেরি রেড যদি হয় তাদের বেস, তাহলে সিফিলিস হবে। লেদারি কালার যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে চুলকোতে অনেক এক্সিমাতে যেরকম হয়, চুলকোতে একটা লেদারি অ্যাপিয়ারেন্স চলে এসছে, ওইটা কিন্তু টিউবারকুলার ভ্যারাইটিস হবে। তো ময়েশ্চার যেখানে খুব কম, মনে রাখতে হবে যে এটা হচ্ছে সরিক ভ্যারাইটি। অয়েলি গ্রিজি ভ্যারাইটি, গ্রিজি স্কিন যদি হয়, মনে রাখতে হবে যেটা হচ্ছে সাইকোসিস। আবার স্কেলের ক্ষেত্রে থিন, লাইট, যদি ফাইন, একেবারে পাতলা, কেমন তো ছোট ছোট, খুব বড় সাইজের না, এইরকম স্কেল যদি হয়, যেমন ড্যান্ড্রাফ গুলোর ক্ষেত্রে আমরা দেখি মাথায়, ওটা ছোড়া। কিন্তু যদি দেখা যায় যে জায়গায় জায়গায় হচ্ছে, মাথার মধ্যে এক জায়গায় না, স্পট, মানে গোল গোল স্পট, এইসব জায়গায় যদি হয়, এরকম যদি হয়, তাহলে বোঝা যাবে যে ওটা সাইকোসিসের মধ্যে পড়ছে। কিন্তু স্কেল গুলো যদি খুব মোটা এবং ভারী টাইপের হয়, তাহলে বুঝতে হবে এটা সিফিলিটিক ভ্যারাইটিস এর মধ্যে পড়ছে। তো এগুলো হচ্ছে খুব মাইনুটলি খেয়াল করতে হবে। ইকথায়োসিস, যেমন ফিশ স্কিন, মাছের মতন, এরকম এতে সমস্ত ক্রনিক মায়াজম গুলোই আছে। যেমন যদি ধরা যায় ড্রাইনেস, এর শুকনো ভাব রয়েছে, ছোড়া। তারপরে স্কোয়ামাস, আঁশ টাইপের যদি রয়েছে, তাহলে এটা সিফিলিটিস তার মধ্যে রয়েছে। আবার একটু উঁচু উঁচু ভাব রয়েছে, একটা ওয়াটি অ্যাপিয়ারেন্স, সেটা হচ্ছে সাইকোটিক ভ্যারাইটি। অর্থাৎ তিনটে জিনিস একসঙ্গে মিক্সড আপ হয়ে গেছে। ইকথায়োসিস হচ্ছে অল মায়াজম প্রেজেন্ট। আবার একাইমোসিস যদি দেখেন, তাহলে কিন্তু টিউবারকুলার ভ্যারাইটি। যেমন আমরা টাইফয়েড ফিভারের ক্ষেত্রে দেখি স্কিনের উপরে একাইমোটিক স্পট পড়েছে। এপিথেলিওমা, স্কিনের উপরের লেয়ারের সেলগুলোর যদি টিউমার হয়। লুপাসের ক্ষেত্রে অল থ্রি মায়াজম রয়েছে। যে কোনো এক্সেনথিমাস ডিজিজের ক্ষেত্রে টিউবারকুলার ভ্যারাইটি রয়েছে। যেমন মিজিলস, ও কিছুক্ষণ আগেই মিজিলসের কথা বলে গেল, মিজিলসের বিভিন্ন বিষয়গুলো। তো সেগুলো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা হচ্ছে প্যাপুলার ফর্মের ডিজিজ। এবং মিজিলস ভাইরাস দ্বারা সেটা হচ্ছে প্রোডারমাল ফেস্টেজ, যা কিছু বলে গেল সবগুলো তো আমার দরকার নেই, কিন্তু এর র্যাশ কি হচ্ছে, ম্যাকিউলো প্যাপুলার র্যাশ হয় হেয়ারের, চুলের পাশ দিয়ে। এই যে চুলের পাশ দিয়ে যে ইরাপশনস গুলো হয়, এবং এইগুলো সাধারণত ক্যারেক্টারিস্টিক্স সোরার ক্ষেত্রেও হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ন্যাট্রামিউর, এই যে চুলের পাশ দিয়ে র্যাশ গুলো যদি থাকে, কিন্তু এটা এখানেই সীমাবদ্ধ থাকে না, এটা এখান থেকে আবার নামতে নামতে নিচের দিকে চলে যায়। তো মিজিলস এর কমপ্লিকেশন অনেক
গুরুত্বপূর্ণ জিনিস, নিউরোলজিক্যাল সিস্টেমকে খুব সাফার করে এবং সেই কারণে একে ডিস্ট্রাকশন করে দেয় নিউরোলজিক্যাল সিস্টেম। সেই জন্য এটা এর সেকেন্ডারি ফর্মটা এটা সিভিলিটিক ফর্মে রূপান্তরিত হয়ে যায়। আমি একটা পেশেন্ট পেয়েছিলাম এসএসপি, স্ক্লেরোরাইজিং প্যানএনকেফালাইটিস বা প্যানএনসেফালাইটিস, যেখানে তার ব্রেনটা, বাচ্চাটার ব্রেনটা প্রথমে সে ভালোই কথাবার্তা হাঁটা চলা শিখেছিল 2-2.5 বছরের মধ্যে, কিন্তু মিজেলস হওয়ার পরের থেকে দেখা গেছে তার কথা বলা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তার হাত পা ডিফেক্ট হয়ে যায়, ফ্লেক্সড হয়ে যায়, স্টিফ হয়ে যায় এবং বেঁকে যায়, ঘাড় সোজা করতে পারে না, ফ্যাসিড হয়ে যায়, ঘাড়টা সামনে পেছনে কোনোভাবেই শক্ত হয়ে থাকতে পারে না, আর হাত এবং পা সবগুলোই অকেজ হয়ে যায়, হাঁটা চলা বন্ধ হয়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, চোখে দেখতে পাই কিনা এখনো ডাক্তাররা কিছু বলতে পারছে না, কানে অল্প অল্প শুনতে পায়, ওর বাবা মা বলছে, ডাকলে উত্তর দেয়। এরকম একটা জড়ভর বাচ্চার ট্রিটমেন্ট নিয়েছি, যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা দীর্ঘদিন থেকে চলেছে, চলতে চলতে আরো খারাপ এবং কনভালসিভ সিজার গুলো আরো বেশি বেশি হচ্ছিল, কিন্তু এটাকে সমস্ত দিক একে করে আমরা ইনভেস্টিগেশন করে আমরা কিন্তু কার্সিনোসিন 01 দিয়ে ওয়েট করছি দীর্ঘদিন, এবং কনভালশন গুলো চলে গেছে এবং বাচ্চা এখন ওই চোখে দেখতে পায় কিনা সেটা ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে রেফার করা হয়েছে, কানে তো বলছে অল্প অল্প শুনতে পায়, ঘাড়টা শক্ত হয়েছে, হাত পা গুলো যতটা গুটিয়েছিল বা ফ্লেক্সড হয়ে গেছিল, স্টিফ হয়ে গেছিল, অনেকটাই ঠিক হয়েছে, কিন্তু পুরো এখনো ঠিক হয়নি। বাচ্চা হেলথ ভালো হয়েছে, আগে খুব গাট পায়খানা করতো, শক্ত, 6 দিন 7 দিন 8 দিন 10 দিন পায়খানা হতো না, সেই ব্যাপারটা এখন নর্মাল হয়ে পায়খানা হচ্ছে। আগে খেত না, নর্মালি খাওয়া দাওয়া করছে, আগে ঘুমোতো না, এখন 10টা থেকে সকাল 7টা-8টা পর্যন্ত একটানা ঘুমোচ্ছে। এইসব প্যারামিটার গুলো দেখে আমরা দেখছি যে অনেক বাচ্চা ভালো আছে। তো এরকম ক্ষেত্রগুলোতে আমরা দেখি জার্মান মিজেলস, যেটা বললো যে রুবেলা ভাইরাস থেকে হয়, এটা লিম্ফ্যাডেনোপ্যাথি, লিম্ফ গ্ল্যান্ড গুলোকে আক্রমণ করে, যেটা সাধারণত সিফিলিসের ক্ষেত্রে হয়, এবং এখানে প্যালেটস একটা হেমারেজিক স্পট ডেভেলপ করে। এইগুলো অ্যাকচুয়ালি সাইকোসিস এবং সিফিলিস, সাইকোসিফিলিটিক কম্বিনেশন এর দ্বারা হয়। এবং এটা ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশনও হয়, হতে পারে, যেখানে লো গ্রেডেড ফিভার থাকে, এবং এই যে হেমোরেজিক স্পট এগুলো ডেভেলপ করছে, এটা সুনির্দিষ্টভাবে ইন্ডিকেট করে যেটা সিফিলিস আছে, এবং একটা ইনফ্লামেটরি প্রসেস ডেভেলপ করে, যার জন্য সাইকোসিসও আছে, অর্থাৎ সাইকোসিফিলিটিক কম্বিনেশনের জন্যই এই জিনিসটা হয়। আবার কনজেনিটাল রুবেলা সিমটম যদি সিনড্রোম দেখা যায়, সেখানে মাইক্রোসেফালি, যে একটা বাচ্চা আমি এখনো ট্রিটমেন্ট করে যাচ্ছি, যা বাচ্চাটার মাইক্রোসেফালি আছে এবং খুব মেন্টালি রিটার্ডেড রয়েছে। তো এইসব ক্ষেত্রে গুলোতে যেমন ডিপনেস, মানে কানে হিয়ারিং লস হয়ে গেছে, তারপরে চোখে ক্যাটারাক্ট ডেভেলপ করে, তার হার্টে ডিফেক্ট দেখা দেয়, এই যে ব্যাপারগুলো
সুনির্দিষ্টভাবে ইন্ডিকেট করছে যে সিফিলিটিক মায়াজম এখানে খুব ডমিনেটিং ক্যারেক্টার রয়ে গেছে। তো আমরা ভিটিলিগোর ক্ষেত্রে যদি যাই, দেখছি যে অটোইমিউন ডিজিজ, ক্রনিক ডিজিজ একটা, যেখানে ম্যাকুলার প্যাচ রয়েছে এবং 1 সেন্টিমিটারের উপরে যদি হয় তাহলে সাধারণত এটাকে জেনারেলি 1 সেন্টিমিটারের উপরে হয় এবং এটা হাইপোপিগমেন্টেড প্যাচ এবং ওয়েল ডিফাইন্ড একটা বেস লাইন, একটা বর্ডার থাকে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে সেন্সেশন থাকে। এই সেন্সেশন থাকার জন্য এটা একটা শরিক একটা সিমটম দেখাচ্ছে, তার সঙ্গে একটা ডিস্ট্রাকটিভ ফেজ রয়েছে যেটা অটোইমিউন রিয়াকশনের জন্য হয়, ঘটনাটার জন্য হয়, এবং সেই ঘটনার জন্য যেই ডিস্ট্রাকশন হচ্ছে মেলানিন পিগমেন্ট গুলো, সেই ডিস্ট্রাকশনের ফল হিসেবে যে স্কিনের উপরে আমরা ভিটিলিগো দেখতে পাচ্ছি, এই ভিটিলিগো গুলো যেহেতু ডিস্ট্রাকশন এবং সেন্সেশন আছে, সেন্সেশন উইথ ডিস্ট্রাকশন, সেই জন্য এটা টিউবারকুলার ভ্যারাইটিস এর মধ্যে আমরা ফেলছি। কারণ সেন্সেশন থাকাটা শরিক লক্ষণ, ডিস্ট্রাকশন থাকাটা সিভিলিটিক লক্ষণ। আবার যদি লেপ্রোসির ক্ষেত্রে যাই তাহলে দেখছি যে সেন্সেশন ইজ টোটালি লস্ট। এই টোটালি লস্ট হওয়াটা অবশ্যই সিভিলিটিক ভ্যারাইটিস এর মধ্যে পড়ছে। এবং সোরা যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে তো সিফিলিস কিভাবে আসবে? আসবে না। সেই জন্য লেপ্রোসিকে অ্যাজ ওয়েল অ্যাজ টিউবারকুলার ভ্যারাইটিস এর মধ্যেও আমরা ফেলবো। কিন্তু এক্ষেত্রে সোরা এবং সিফিলিস কম্বাইন্ড মায়াজম থাকছে এবং সিফিলিসের ডিস্ট্রাকশনের জন্য এর সেন্সেশন টোটালি লস্ট হয়ে যাচ্ছে। কিন্তু ভিটিলিগোর ক্ষেত্রে যেহেতু সেন্সেশন থাকছে সেই জন্য এর সঙ্গে ডিফারেন্সিয়েশন থাকছে এবং আমরা শুধুমাত্র সিফিলিটিক স্টিগমাকে এখানে দেখছি না, টিউবারকুলার ভ্যারাইটিস এর মধ্যে, সেই জন্য এটাকে ফেলছি। আবার পিটিডিয়াসিস অ্যালবা যদি হয় তাহলে ইল ডিফাইন্ড মার্জিন, একটা পিঙ্কিশ কালার থাকছে, এটা নন কন্টেজিয়াস ডিজিজ, এটাকেও আমরা সাধারণত টিউবারকুলার ভ্যারাইটিস এর মধ্যে ফেলি। পিটিডিয়াসিস রোজিয়া যেটা হার্পিস ভাইরাসের প্রভাবে হয় এবং এটাও টিউবারকুলার ভ্যারাইটিস এর মধ্যে ফেলছে। পিটিডিয়াসিস ভার্সিকালার একটা ডিজিজ আছে, এটার সঙ্গে ইসিং যেহেতু থাকছে, সেই ইসিং থাকার জন্য এটা শরিক একটা স্টিগমা থাকছে। আবার যেহেতু মেলানিন পিগমেন্ট ডিস্ট্রাকশন হচ্ছে সেই জন্য এটা সিফিলিসও রয়েছে। সুতরাং সোরা এবং সিফিলিস দুটো গ্রুপের মধ্যে পড়বে। যেখানে ইসিং অনেক বেশি থাকবে সেখানে বুঝতে হবে শরিক ডমিনেন্ট, যেখানে হাইপোপিগমেন্টেশন খুব ডমিনেন্ট, ইসিং ততটা নয়, ইসিং খুব কম, বুঝতে হবে সিফিলিস ডমিনেন্ট। তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে লক্ষ্য করব এবং সেই অনুযায়ী মায়াজমেটিক ট্রিটমেন্টে যাব। আমি দু একটা উদাহরণ সহযোগে এই ঘটনাটা ব্যাখ্যা করেছি, আরো উদাহরণ দেওয়া যেতে পারে কিন্তু আজকে আর সময় নেই, আমি এখানেই শেষ করছি।